আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জগতে ধ্রুব রাঠির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তার কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ধ্রুব রাঠি রাজ। ধ্রুব রাঠির চ্যানেলে এখন বর্তমানে 20 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, এবং ধ্রুব রাঠির আরও একটি চ্যানেল আছে যেটা ধ্রুব রাঠি ব্লগ, সেখানে 3 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। ভাবতে পারছেন ধ্রুব রাঠি এখন ইউটিউব সোশ্যাল মিডিয়া জগতের রাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবে এত বড় সাফল্যের পিছনে ধ্রুব রাঠির কারণ কি? তো ধ্রুব রাঠির ভিডিও যদি আপনারা দেখে থাকেন তো সেখানে একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধ্রুব রাঠি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে বা ফেসবুকে আপলোড করে সেখানে তিনি তথ্যভিত্তিক ভিডিও আপলোড করেন। আমাদের মতো আপনাদের মতো হেনাতেনা বকে শেষ করে দেয় না, সেখানে প্রত্যেকটা ভিডিও হয় তথ্যভিত্তিক। তিনি তথ্য ছাড়া একটি ভিডিও আপলোড করেন না। এই চলতি 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যারা ক্ষমতায় আছেন এখন, তাদের কোণঠাসা করতে এই ধ্রুব রাঠি একাই যথেষ্ট। তার ভিডিওর যে তীক্ষ্ণ বাণগুলো সেটা মনে হয় এক একটা গিয়ে ভারতীয় জনতা পার্টির অন্দরে ঢুকে যায়। তাদের ছানখান করতে এই ধ্রুব রাঠি একাই যথেষ্ট। কি আছে তার ভিডিওর মধ্যে? তো আজ আমরা সমস্তটাই জানবো ধ্রুব আর রাঠিকে নিয়ে। তো চলুন আমরা ধ্রুব রাঠিকে নিয়ে একটু একটু এক্সপ্লোর করি, তার জীবন কাহিনী জানি। তো চলুন আমরা শুরু করি ভিডিও। ধ্রুব রাঠির জন্ম হরিয়ানার রোহতক শহরে, যেখানে একটা সাধারণ ফ্যামিলিতে তিনি 1994 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলার সময়টায় তার রোহতকেই কেটেছে। রাঠির মা ছিলেন একজন শিক্ষিকা এবং বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার। দাদা ছিলেন একজন বিএসএফ। তো কিছুদিনের মধ্যেই তার বাবার কর্মসূত্রের জন্য দিল্লিতে আসতে হয়। তো তখন ধ্রুব রাঠির সমস্ত ভাই ফ্যামিলি সহ মা দিল্লিতে চলে আসেন এবং তখন থেকে দিল্লিতে থাকতে শুরু করেন। কিন্তু ওই সময়ে রাঠির দাদু ছিল একজন বিএসএফ। তো আপনারা জানেন যাদের ফ্যামিলিতে বিএসএফে কর্মরত আছেন, তখন পোস্টিং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। তো সেক্ষেত্রে ছোটোবেলায় থেকে রাঠির বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে বেড়ানোর একটা অভিজ্ঞতা ছিল এবং ভালো লাগাও কাজ করত। এবং সেই সময় যা বেতন ছিল সেই বেতনে রাঠির ফ্যামিলি ঠিকঠাক চালানোর মতো একটা বেতন ছিল না। সালটা ছিল 2003। একটা ভালো কাজের অফার পেয়ে রাঠির বাবাকে যেতে হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে, যেখানে তিনি কাজের উদ্দেশ্যে যান। এবং কুয়ালালামপুরে তিনি যা বেতন পেতেন সেই বেতনে এখানে তার রাঠির মা ও তার ভাইকে নিয়ে সেখানে থেকে খাওয়া দাওয়া করে সুবিধে হতো না, তাই রাঠিদের থাকতে হয়েছিল রোহতকেই। বছরে একটিবার মাত্র গরমের ছুটিতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ মিলত। আর 2003 সালেই প্রথম প্লেনে চড়ার সুযোগ হয়েছিল এই রাঠির। তিনি প্লেনে চড়ে গিয়েছিল মালয়েশিয়া। এতদিন পর্যন্ত রাঠির ফ্যামিলিতে কোনো ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা ছিল না। আগেকারের দিনে যে ক্যামেরা হতোগুলো হতো ডিজিটাল ক্যামেরা, ফটো তোলার জন্য সেই ক্যামেরাই ছিল। কিন্তু যেহেতু রাঠির বাবা মালয়েশিয়াতে কাজ করত, তো সেখানে থাকাকালীন একটা ভিডিওগ্রাফির জন্য ক্যামেরাও কিনে দেওয়া হয়। এবং সেই সময়ে রাঠির ফ্যামিলিতে ছিল একটা কম্পিউটার ও ভিডিও কলিংয়ে কথাবার্তার জন্য একটা ওয়েব ক্যাম ছিল। তো সেই ওয়েব ক্যামটায় রাঠির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ওই ওয়েব ক্যাম থেকে ক্লিক করে করে ফটো তোলা যায়। তো রাঠি অনুভব করেছিলেন যে পরপর 24টি ফটো তুলে সেই ফটোকে যদি এক জায়গায় একত্রিত করা যায় তো সেটি একটা 1 সেকেন্ডের ভিডিও হয়। তো এই উপলব্ধিটাকেই কাজে লাগিয়ে তিনি একটা কার্টুন অ্যানিমেটেড 1 মিনিটের ভিডিও তৈরি করেন। যে কার্টুন চরিত্রগুলো নিয়ে, যে কার্টুন ক্যারেক্টারগুলো নিয়ে খেলাধুলা করতো রাঠি, সেগুলো নিয়েই তিনি একটু একটু মুভমেন্ট করিয়ে করিয়ে 24টা ছবি তুলে সেই ছবিটাকেই একসঙ্গে 1 সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছিল। কমিক্স বই পড়া ছিল রাঠির একরকম শখ। বিভিন্ন ধরনের কমিক্স বইগুলো পড়তো রাঠি। সঙ্গে সঙ্গে কার্টুন দেখারও খুব নেশা ছিল। ওই সময় টিভিতে টুইঙ্কেল বলে একটা কার্টুন আসতো, সেটা খুবই দেখতো রাঠি। তার নিজের মুখেই তিনি বলেছেন
ছোটবেলা থেকেই রাঠির মনের ইচ্ছা ছিল ন্যাশনাল জিওগ্রাফিক কিংবা ডিসকভারি চ্যানেলে হোস্ট হয়ে কাজ করা, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফি কিংবা হোস্ট চ্যানেলে কাজ করার জন্য কি যোগ্যতা, কি মাপকাঠি, কোথায় পরীক্ষা দিতে হয়, কি না করতে হয়, এসব কিচ্ছু জানা ছিল না। কিন্তু তার শখ ছিল যে আমি ন্যাশনাল জিওগ্রাফিক কিংবা ডিসকভারি চ্যানেলে হোস্টের কাজ করব। সালটা ছিল 2011 ডিসেম্বর। কেজরিওয়াল ও আন্না হাজারে দেশের করাপশন এই নিয়েই ধর্নায় বসেছিল এই দুই নেতা। আর এই দুই নেতাকে দেখেই অনুপ্রাণিত হন রাঠি, আর এখান থেকেই রাঠির রাজনৈতিক জীবনে আসা। কিন্তু আপনাদের একটা জিনিস জেনে রাখা দরকার, রাঠির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো মন্ত্রী কিছুই ছিল না। জিরো পলিটিক্স ফ্যামিলি, যেখানে কোনো পলিটিক্সের নামগন্ধ ছিল না। কিন্তু এখন বর্তমানে অনেকেই প্রশ্ন তুলে থাকেন যে রাঠি কোনো রাজনৈতিক স্বার্থে এরকম ভিডিওগুলো করে, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। রাঠি যে ভিডিওগুলো করে সেটা দেশের করাপশনকে বন্ধ করতে। তো যাই হোক, সালটা ছিল 2012-13। ক্ষমতায় কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তো সেই সময় নরেন্দ্র মোদী অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা কালো টাকাকে নিয়ে আসব, দেশের যত রকম করাপশন বন্ধ করব। এইরকম টিভি মিডিয়া চ্যানেলগুলোতে মোদীকে নিয়ে জয় জয়কার। কিন্তু তখনই রাঠির মন কেড়ে নেয় মোদী, যে হয়তো এবার দেশ নীতিমুক্ত হবে। কিন্তু কিছুদিনের মধ্যেই রাঠি অনুভব করেন যে দুর্নীতিমুক্ত তো হবে না, দুর্নীতি হবে, কিন্তু সেটা আড়ালে হবে। দুর্নীতি হবে সেটা নিউজ চ্যানেলের চোখ বন্ধ করে হবে। তখন থেকেই রাঠির একদম পুরোপুরিভাবে এই পলিটিক্সের ভিতরে তিনি ঢুকে যান। এবং সালটা ছিল 2012। রাঠি 85% নাম্বার নিয়ে এইচএস পাস করে। কিন্তু এইচএস পাস করে 85% নিয়ে কোনো ভালো কলেজে ভর্তি হওয়া যাবে না, এটা রাঠি অনুভব করেছিল। কিন্তু তার সাথে সাথেই রাঠি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি ও জয়েন্টের মতো পরীক্ষাগুলো দিয়েছিল, কিন্তু সফলতা আসেনি একটাতেও। শেষে রাঠির বাবা আমাদের দেশে কোনো সি গ্রেড কলেজে ভর্তি হওয়ার থেকে বিদেশের কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ বেশি, তাই রাঠিকে 17 বছর বয়সে জার্মানি পাঠানো হয় এবং জার্মানির কালসার ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করে। রাঠি কালসার ইউনিভার্সিটিতে ব্যাচেলার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোর্স নিয়ে পড়াশোনা শুরু করে। তো কোর্স শেষ করার পর মাস্টার ডিগ্রিও করেন এই ব্যাচেলার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এইচএস পাস করার সময় রাঠি একটা জিনিস অনুভব করেছিলেন যে জীবনে এক্সিলেন্স হওয়ার দরকার নেই, এক্সিলেন্ট হলেই হবে। তো এক্সিলেন্ট আর এক্সিলেন্সের মাঝে 80-20 একটা রুলস ছিল। তো রাঠি মনে করত যে 80 থাকলেই যথেষ্ট, 100 করার দরকার নেই। উদাহরণস্বরূপ 80 করতে যদি আমাকে 2 দিন পরিশ্রম করতে হয়, 20% বাড়াতে গেলে আমাকে আরও 7 দিন পরিশ্রম করতে হবে। তাই জীবনে 80-20 রুলসটাই রাঠি অ্যাপ্লাই করেছিল। জার্মানিতে থাকাকালীন রাঠি তার মাস্টার ডিগ্রি করার সময় একটা কাজে জয়েন করেছিল। তো সেখানে রোজ প্রতিনিয়ত ট্রামে কাজে যেত। তো ট্রামে কাজে যাওয়ার সময় সেই ট্রামেই প্রত্যেক দিন জুলি নামে একটি মেয়ে সে স্কুলে যেত, আর সেখান থেকেই রাঠি ও জুলির পরিচয় ঘটে। ও পরিচয় ঘটার দীর্ঘ 7 বছর পর রাঠি এবং জুলি ভারতীয় নিয়ম মেনে বিবাহ করেন। কিন্তু এবার রাঠির ইউটিউব জার্নির কথা যদি আমি বলি, তো রাঠি 2014 সালে প্রথম একটা ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করে। তো সেখানে যথেষ্ট সাড়া পেয়েছিল সেই ব্লগ ভিডিওতে। তারপর থেকে রাঠি ভারতীয় যে রাজনীতির করাপশন তাই নিয়েই পরপর ভিডিও ছাড়তে শুরু করে। তো শেষমেশ 2017 সালে 50,000 সাবস্ক্রাইবার গণ্ডি পার করে রাঠি। কিন্তু তখন রাঠির
মধ্যে দু টানাটানি ছিল যে আমি আমার পড়াশোনা ক্যারিয়ারের দিকে মন দেব নাকি ইউটিউব হওয়ার দিকে মন দেব। তো এই নিয়ে দু টানাটানির মধ্যে রাটি কিন্তু পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে রেখেছিল, সেকেন্ড পর্যায়ে ছিল ইউটিউব। তো এরকম চলতে থাকে কিছুদিন। তো কিছুদিন চলার পর রাটি আরও একবার ভাবতে শুরু করে যে আমি ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করছি সেটা আমার জন্য যথেষ্ট। তো এই ভাবনার করতে করতেই তিনি এমনভাবে ইন্ডিয়ান রাজনীতিতে জড়িয়ে পড়লেন যে সেখান থেকে আর বের হওয়ার উপায় নেই। আর ইন্ডিয়ার রাজনীতি বলতে ইন্ডিয়ার করাপশন। তো এই করাপশনকে হাতিয়ার করেই, এই করাপশনকে কাজে লাগিয়েই আজ রাটি 20 মিলিয়ন পরিবারের সদস্য। তো ইন্ডিয়াতে হতে থাকা এই করাপশনকে কাজে লাগিয়েই রাঠির আজ 20 মিলিয়নের একটা ইউটিউব সংসার। 20 মিলিয়ন ভাবতে পারছেন, যেটা বিগত কিছুদিন আগে ছিল 10 মিলিয়ন, হঠাৎ করে সেটা এমন ভাবার জোয়ারের মতো বেড়ে গেল যে 20 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। আর এটাই রাঠির জীবনী। এখন বর্তমানে 2024 লোকসভা নির্বাচন। তা এই লোকসভা নির্বাচনে ভারতীয় ক্ষমতাশীল দল বিজেপি, তো বিজেপিকে ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তার কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য মূল্যবান, তাই আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বরাবরের মতো আজকেও আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।